অলরাউন্ডার এই শব্দটা বললে তোমার মাথার মধ্যে প্রথম কি আসে, কার ছবি ভেসে ওঠে? ইউভান 5 বছর ওর বয়স হবে সেপ্টেম্বরে, এখনো অব্দি ট্যাব জিনিসটা যে কি ও যে সেটাই জানে না। যখন তুমি এখানে আসো, কলকাতায় আসো, তোমার বাবা সেভাবে মেনে নেননি জিনিসটাকে এবং প্রায় তোমার 2 বছর তোমার সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন, 2 বছরের বেশি। শুভশ্রী আর রাজের দেখা হয়েছে কোনো পার্টিতে বা কোনো জায়গায় 8-10 বারের বেশি মনে হয় না হবে। সেখানে 2016-তে অভিমানে শ্যুট করতে গিয়ে ওই বলে না কোথা থেকে কি হয়ে গেল বোঝা গেল না, ব্যাপারটা এরকম হয়েছিল। ওখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি? ওই আগুনটা তখন যতটা ছিল এখন আরো বেড়ে গেছে। সেই লোকটা কিন্তু কাজ করে যাচ্ছিল, কিন্তু তোমার প্রাইম টাইম 4 বছর তোমার কিন্তু নষ্ট হয়েছে যখন তুমি একদম পিকে। তখন একটা সময় এমন হয়েছে 4 মাস পর শুটিং শুরু, আমি আইডিকে বলেছি আইডি তুমি অন্য কাউকে নিয়ে নাও, আমি প্রেগনেন্ট। দীর্ঘ প্রায় 8 বছর পরে ধূমকেতু রিলিজ করছে এবং এটা নিয়ে অবশ্যই জিজ্ঞেস করবো শুভশ্রীকে যে এটা শোনা যাচ্ছে তুমি এবং দেব নাকি একসাথে প্রমোট করবে না ছবিটা, এটা কি সত্যি? দেখো, পার্টনারশিপে আমি বিশ্বাস করি, আমি শুধু ওয়াইফ বা লাভার হতে চাই না। ভালো প্রডিউসার, ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, হ্যাঁ ভালো ডিস্ট্রিবিউশন চেন, খুব ভালো গল্প তোমাদের পছন্দ, দেব শুভশ্রী সুপার হিট যে জুটি, সেটা কি পর্দায় ফেরার সম্ভাবনা আছে? নমস্কার, আনন্দলোকের সেলেব আড্ডায় আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তার পজিটিভিটি নিমেষে ছড়িয়ে পড়ে তার আশেপাশের লোকজনদের মধ্যে। নেগেটিভ শব্দটা তার ডিকশনারিতে নেই। ভালো বা খারাপ বলে কিছু হয় না তার কাছে, সব কিছুই জাস্ট অ্যান আনাদার এক্সপিরিয়েন্স। আজ আমাদের সঙ্গে সেই সুপার পজিটিভ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আজ আনন্দলোকের সঙ্গে সেলেব। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি যেটা দিয়ে শুরু করবো, যেটা দিয়ে আমরা, তার আগে আমি দর্শকদের বলি, আজকে এই মুহূর্তে একটু আগে আমরা আনন্দলোকে শ্যুট করলাম। এই শ্যুটটা যখন আমরা প্ল্যান করি, সেই সময় থেকে একজন সেলিব্রিটির যে কী লেভেলের ইনভলভমেন্ট থাকতে পারে, মানে সেটা আমরা এই প্রথম চাক্ষুষ করলাম। শুভশ্রী, তুমি আগে বলো এটা নিয়ে, যখন আমরা শ্যুটটা প্ল্যান করলাম। আমি খুবই এক্সাইটেড, কারণ দেখো আনন্দলোক আমার কাছে এমন একটা জায়গা, মানে আমার মায়ের মতো বলা যেতে পারে, যারা আমাকে জন্ম দিয়েছে। সো সেইখানে মানে মায়ের সাথে কানেক্ট করলাম, মানে সেই ইমোশনটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং সেই প্রথম দিন থেকে তোমার সাথে আমার পরিচয়, তুমি যখন এডিটর ছিলে না তখন থেকে তোমার সাথে আমার পরিচয়। সো তুমি যখন ফোন করে বললে যে এরকম একটা শ্যুট আমরা করতে চাই, তো অফকোর্স আমি খুবই এক্সাইটেড হয়ে পড়লাম। আমার খুবই টাইট স্কেডিউল, ইউ নো দ্যাট। তারপরেও আমি সময় বার করেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ইটস আনন্দলোক আর তুমি। আর তাছাড়াও যেটা তুমি ইনভলভমেন্টের কথা বললে, সেটা আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে থাকে। আমি এটা ভালোবাসি করতে, এবং এই ইনভলভমেন্টটা যেদিন হারিয়ে যাবে সেদিনকে আমিও হারিয়ে যাব। ওকে, আমি শুভশ্রীকে যদি জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে অলরাউন্ডার এই শব্দটা বললে তোমার মাথার মধ্যে প্রথম কি আসে, কার ছবি ভেসে ওঠে তোমার মাথায়? অলরাউন্ডার বললে, যেহেতু আমি ক্রিকেট প্রেমী, তো আমার ক্রিকেটের কথাই প্রথমে মাথায় ভেসে আসে। বাট আমার মনে হয় আমাদের সমাজে প্রত্যেকটা মহিলা কিন্তু অলরাউন্ডার, কারণ মহিলারা জন্মেছেই সেইভাবে, ভগবান তাদেরকে বানিয়েছেই সেইভাবে। তারা একধারে যেমন সংসার সামলাতে পারে, বাচ্চা মানুষ করছে, নিজের বাড়ির প্রত্যেকটা জিনিস মানে ঠিক সময় ঠিক জিনিসটা হচ্ছে কিনা, ইভেন বিছানা চাদরটাও 2 দিন অন্তর চেঞ্জ হচ্ছে কিনা সেটুকু মাইনিউট ডিটেলসেও যেমন খবর রাখতে পারে, ঠিক সেরকমই আবার অফিসে সব কাজ নিজেদের সব কিছু ঠিক করে রাখা, মানে সমস্ত কিছুটা অলরাউন্ডার বলতে যেটা বোঝায়, আমি একমাত্র আমাদের এই সমাজের মহিলাদেরকেই এই তকমাটা দিতে চাই। তুমি একেবারে ওয়াইড অ্যাঙ্গেলে চলে গেছো। আমি আরো স্পেসিফিক করছি যে অলরাউন্ডার শুভশ্রী, এই শব্দবন্ধটাকে তুমি কিভাবে দেখো? দেখো, অলরাউন্ডার সেটা আমি কেন বলি, হ্যাঁ, প্রথমত হচ্ছে অভিনেত্রী, গ্ল্যামারাস স্টার, সংসারের দিক থেকে এত পরিপাটি করে সংসার করতে আমরা খুব কম মানুষকে দেখি যারা এই ব্যস্ত শিডিউলের মধ্যে থাকেন, যেটা আমরা শুভশ্রীকে সবসময় দেখি। সে একজন দায়িত্ববান বৌমা বলবো না, শুধু সে বউ মানে স্ত্রী, ঘরণী, এবং তার সঙ্গে সর্বোপরি 2টি ফুটফুটে সন্তানের যত্নবান জননী। তো এতগুলো তোমার রূপ, মানে সাধারণ মহিলা যাদের কথা তুমি বললে, আমাদের সমাজ সবার কথা, তাদের থেকে তোমার জায়গাটা আর একটু বিস্তৃত, আমি সেই জায়গা থেকে বলতে চাইছি। আসলে আমার সুবিধাটা কি হয়েছিল, আমি খুব ছোট থেকে
আই হ্যাভ বিন ভেরি ফোকাসড ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনোই অনেক কিছু চাইনি, আমি অনেক কিছুকে মানে হাতড়ে বেড়াইনি। আমার 2-3টে জিনিসই জীবনে আমি চেয়েছি এবং সেটার পিছনে পড়ে থেকেছি, এবং যখন সেটা পেয়েছি সেটাকে যথেষ্ট যত্ন করে রাখতে আমি জানি এবং রাখতে চাই, সেটার পিছনেই আমি এফর্ট দিতে চাই। সো আমার জীবনটা আমি এইভাবেই দেখেছিলাম, ভগবানের আশীর্বাদে এইভাবেই আমি পেয়েছি, এবং সেটাকে যত্নভাবে রাখছি। না, সেটার মধ্যে 1 নম্বর তোমার প্রায়োরিটি ছিল যে তুমি খুব ছোট বয়স থেকে তুমি জানতে যে তুমি গ্ল্যাম ওয়ার্ল্ডে আসবে এবং তুমি অভিনয় করবে। তারপরে আস্তে আস্তে তোমার যে দায়িত্বগুলো সময়ের সঙ্গে সঙ্গে তোমার ঘাড়ে এসেছে, তো এতগুলো দায়িত্বকে ম্যানেজ করার জন্য মূল মন্ত্রটা কি, যে এতগুলো দায়িত্ব সঠিকভাবে ম্যানেজ করা? মূল মন্ত্র দেখো, আমার মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট, ফ্যামিলি সাপোর্ট ছাড়া পসিবল নয়। যেরকম একজন পুরুষের ফ্যামিলি সাপোর্টের দরকার, সেরকমই একজন মহিলারও কিন্তু ফ্যামিলি সাপোর্টের দরকার। কারণ আমি যখন বাইরে বেরোই কাজ করতে, যখন আমি মুভির সেটে ঢুকি, তখন কিন্তু আমাকে আর মা হতে হয় না, তখন কিন্তু আমাকে কারোর বউ হতে হয় না, কারোর বৌমা হতে হয় না। সেই দায়িত্বগুলো কিন্তু আমার পরিবারের সকলে ভাগ করে নিয়ে নেয়, এবং সেটার পুরোটাই ক্রেডিটটা মানে আমাকে 1 সেকেন্ডের জন্য, মানে ধরো আমার কোনো চরিত্র নিয়ে যদি সবাই প্রশংসা করে, আমি মন দিয়ে করতে পারি, তার পুরো ক্রেডিটটাই আমি আমার পরিবারকে দিতে চাই। 2টো ছোট ছোট বাচ্চা, জানো তুমি নিজেও একজন বাবা, বাড়িতে কত কিছু নানান রকম হতে থাকে, বাট স্পেশালি মায়েদের দায়িত্ব তো আরো অনেক বেশি। একেবারে আমরা বলি না কেন যে সবাই দায়িত্ব ভাগ করে নেয়, কিন্তু মায়েদের দায়িত্বটা, কিন্তু যখন আমি সেটে যাই তখন কিন্তু আমাকে মা হতে হয় না। ঠিক, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এতগুলো রোল তোমাকে প্লে করতে হয়, কোনো সময় কি মনে হয় যে না এবার আমার ক্লান্ত লাগছে, এবার নিজের জন্য একটা মি টাইম প্রয়োজন? হ্যাঁ, কেন মনে হয় না? আর প্রথম কথা আমি এটা বলতে চাই যে আমি জীবনে যা যা করি, যে রোলগুলো প্লে করি, সেটা কিন্তু আমারই ইচ্ছে, একদম তাই, আমার নিজের ইচ্ছের জন্য আমি এই রোলগুলো পেয়েছি, এবং মানে কেউ কিন্তু চাপিয়ে দেয়নি, এবং আমার মনে হয় না জীবনে কোনো মানুষকেই কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারে, সব কিছুটা তার নিজের ডিসিশন হয়। সো আমার তাই জন্য কিন্তু ওই রোলগুলো প্লে করতে খুব ভালো লাগে, মানে আমি ওইগুলোই ভালোবাসি। মানে ধরো আমার যদি মি টাইম কাটাতে ইচ্ছে করে, আমি বাড়ির সবাইকে আরো বেশি করে ডাকি যে এসো আমার সাথে। মানে এক্ষুনি তুমি যদি আমাকে বলো যে তোমার এত কাজের মধ্যে এত চাপ চলছে, তুমি কি করবে, মানে আমার চোখ বন্ধ করলেই মনে হয় আমি বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করবো, বা আমার বরের সাথে একটু কোথাও গিয়ে বসবো, বা আমার খুব ভালো লাগে আমার ননদরা, আমার বাড়ির লোকেরা সবাই এসে যখন আড্ডা মারে, আই লাভ অল দোজ থিং, ইউনো। আর মি টাইমও আমি একেবারেই কাটাই না সেটা নয়, আমি ঠিক কাটি। গল্পের বই পড়লাম। মি টাইম বলতে আমার অ্যাকচুয়ালি রাজের সাথেই সব থেকে বেশি সময় কাটাতে ভালো লাগে। হ্যাঁ, উই টাইম, মানে ওটাতে তো মি আছে। হ্যাঁ, উল্টো করলে মি হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা এর আগে একটা যখন ইন্টারভিউ করেছিলাম, ইউভান এবং ইয়ালিনী, শুভশ্রীর 2 ফুটফুটের সন্তান, তাদেরকে নিয়ে শুভশ্রী এমন কিছু কথা বলেছিল যেটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল, লোকজনদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। অনেকে বলেছেন যে পেরেন্টিং কনসালটেন্ট হিসেবে তুমি তোমার একটা ক্যারিয়ার শুরু করতে পারো। ও মাই গড, এটা অ্যাকচুয়ালি আমার টিমের লোকেরাও বলে, নট অনলি পেরেন্টিং কনসাল্টিং। সো অনেক ছোট ছোট বাচ্চা এখন যারা জার্নালিস্টরা এসেছে, এখন তো খুব তাড়াতাড়ি আমরা হেরে যাওয়ার প্রবণতা, বা দূর ভাল লাগছে না, মানে ওই ফাইটিং স্পিরিটটা খুব কম। সো ছোট ছোট যারা জার্নালিস্টরা এখন বাচ্চারা এসছে, তারা সবাই এসে শুধু আমার কাছে একটা করে সেশন নিতে আসে, মানে ইন্টারভিউর থেকেও কম, যে তুমি থাকলে এই জায়গাটায় কি করতে দিদি, তাহলে আমাকে বলে দাও, তাহলে আমি কি করবো। সো আমার টিমের লোকেরা সবাই বলে যে তুমি এইখানে কেন এলে, তুমি একটা সাইকোলজিস্ট হতে পারতে। পেরেন্টিং কনসালটেন্টটা কিন্তু ভাবতে পারো তুমি, মানে তুমি এত সুন্দর কথা বলেছিলে ওখানে, ফ্যান্টাস্টিক। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি শুনেছি এখন ইউভান যখন হয় এবং তার পরের একটা ফেজ, যেখানে তুমি একটা খুব স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে ছিলে একটা লম্বা সময়, এবং সেই সময় তোমাকে মানসিকভাবে তুমি এতটা বিধ্বস্ত ছিলে যখন তোমাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করতে হয়। এই যে ফেজটা মানে তুমি কিভাবে কাটিয়ে উঠলে? মানে তুমি তো বলেছিলে তুমি প্রথমবার মা হচ্ছ, তুমি জানো না, তোমার কাছে এক্সপিরিয়েন্সটাই ছিল না, বা কেউ তোমায় বলেনি ব্যাপারটা এরকম হয়। এক্স্যাক্টলি, তাই জন্যই আমি আরও বেশি এই অ্যাওয়ারনেসটা, বা আমি যে কোনো প্রেগনেন্ট মহিলাদেরকে যখনই দেখি, আমি প্রথমেই বলি যে প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, এবং আফটার ডেলিভারি ইট উইল বি মোর ডিফিকাল্ট, কারণ আমাকে কেউ কখনো বলে দেয়নি, আমাকে সবাই শুধু হ্যাপি জোন
কথাগুলোই বলেছিল। কেউ কখনো বলে দেয়নি যে এরকম একটা পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা জিনিস হতে পারে। এটা হরমোনাল চেঞ্জেসের জন্যও হয় এবং জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে তুমি ভাবো না, একটা মানুষ 7-8 মাস যদি নিজেকে এক ফোঁটা কেয়ার না করে, ঠিক করে সে স্নান করছে না, ঠিক করে মানে খেতে বসছে কেঁদে উঠছে চলে যাচ্ছে, ঠিক করে ঘুম নেই, তার বাচ্চাদের কেয়ার করার জন্য অনেক মানুষ থাকে, কিন্তু মাকে কেয়ার করার জন্য অনেকে হয়তো এখন অনেক পরিবার আছে যারা মাকেও কেয়ার করছেন, বাট তোমাকে তো ফার্স্ট তোমার কেয়ারটা করতে হবে। ইউ হ্যাভ টু বি মানে সেলফ কেয়ার যেটাকে বলে, সেলফ লাভ, সেটা কোথাও 7-8 মাসের জন্য চলে যায়। সেখান থেকে একটা কি ধরনের মানে মেন্টাল চেঞ্জটা কিরকম হয়, মানে আমি সেটা আরো মানে আমার ফার্স্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে প্রথম বাচ্চা, মানে তুমি প্রথম বাবা মা, তুমিও কিচ্ছু জানো না, তুমি প্রথমবার সবকিছু শিখছো, কেন কাঁদছে, কিসের জন্য, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সো ইউভান খুব কাঁদছিল, ব্রেস্ট ফিড করাচ্ছিলাম আমি, ও ব্রেস্ট ফিড করতে চাইছিল না। এবং এই যে ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, বাট অ্যাট দ্য সেম টাইম মানে এইটাই যে সর্বস্ব হতে হবে সেটা কিন্তু একটা মায়ের ওপর খুব হেভি হয়ে যায়। হ্যাঁ, ওই রেসপন্সিবিলিটিটা নিতে গিয়ে না তখন মানসিক অবসাদে মানুষ, তাহলে আমি বোধহয় পাচ্ছি না, তাহলে বোধহয় আমি ভালো করে আমার মানে আমি বোধহয় ভালো মা নই, এই যে গিল্ট ফিলটা যেটা জন্মায়। এবং সর্বপ্রথম যেটা আমার হয়েছিল সেটা হচ্ছে যে আমি তো কখনোই অতটা ওয়েট গেইন, সবসময় আমি রোগা ছিলাম, নিজেকে দেখতে আমার কোনো অসুবিধা হতো না, আমার সেটাতে কোনো অসুবিধা হতো না, বাট আমার ওজন সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। মানে আমি ওয়াকিবহল ছিলাম না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একটা ব্যালেন্স হয়ে যেত, যে বাচ্চাটা বেরিয়ে গেছে আমার ওই ওজনটা সম্বন্ধে কোনো ওয়াকিবহল আমি ছিলাম না, এবং যখন তখন আমি পড়ে যেতাম। আর তুমি আমাকে দেখেছো, আমি পড়ে যেতাম, মানে ব্যালেন্স থাকতো, আমি পড়ে যেতাম, লিটারেলি পড়ে যেতাম, মানে হাঁটছি কিন্তু আমার পা টুইস্ট করে আমি হয়তো পড়ে গেলাম। এবার অনেক সময় এরকম হয়েছে, মানে ধরো আমি নিচে বসেছি, এবার আমার ফার্স্ট টাইম আমি নার্সিং হোমেই গেছি, ফার্স্ট টাইম মানে আমার নিজের জন্য, অত বড় একটা অপারেশন, কোনো প্রচন্ড ফিট কোনো এক্সপিরিয়েন্সই নেই। সো আমার মনে আছে 3 মাসের মাথায় আমি নিচে বসেছিলাম, নিচে বসার পর না আমি আর নিজে উঠতে পারছিলাম না, আমাকে কাউকে একটা ধরে উঠতে হয়েছিল। এইটা আমার ভীষণ, মানে আমি ডেড লিফট করি, এই করি ওই করি, সেখানে আমি কাউকে ধরে উঠতে হচ্ছে, সেটা আমি খুব বড় মানে ইউনো আই ওয়াজ টেকেন অ্যাব্যাক। এটা থেকে বেরিয়ে আসতে মোটামুটি কতদিন সময়? 1 বছর। পুরো এক বছর। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি পেনফুল। মানে এখন যারা আমাকে দেখছে, নতুন মা যারা হবে, ভয় পাওয়ার কোনো বিষয় নয়, ইটস আ ভেরি নর্মাল থিং। শুধু এটাই বলবো যে ডোন্ট ফরগেট টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। মানে বাচ্চা হওয়ার পর আমরা নিজেদেরকে ভুলে যাই, সেটা ভুলো না। আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ধরো আমরা এই প্যারেন্টিং কনসালটেশন নিয়ে কথা বলতে গিয়ে সেটা হচ্ছে যে এই সময় দেখা যায় যে বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা ভীষণভাবে মোবাইল অ্যাডিক্টিভ, স্পেশালি কোভিডের পরে, কারণ তাদের ক্লাসেসগুলো সব মোবাইলে হয়, তারা বিভিন্ন রকম অনলাইন কোর্স করে। তোমার 2 সন্তান তারা কোভিডের সময় জন্মেছে, মানে বাচ্চাদেরকে মোবাইল থেকে সরিয়ে রাখা, এই চ্যালেঞ্জটা তুমি মানে কিভাবে সামলাও? দেখো, নট অনলি মোবাইল, আমার বাচ্চারা কিন্তু ট্যাবও দেখে না। মানে ইয়ালিনীর কথা তো ছাড়ো, ইয়ালিনী খুবই ছোট, ইউভান 5 বছর ওর বয়স হবে সেপ্টেম্বরে, এখনো অব্দি ট্যাব জিনিসটা যে কি ও যে সেটাই জানে না। কারণ আমার বাড়িতে ট্যাব আছে, আমি সেটা বাড়িতে ঢোকাই না, মানে রাজ অফিসেই রেখে আসে, সেটা আমার স্ট্রিক্ট বলা আছে। এবং দেখেছে ও হয়তো, কেউ হয়তো খেলে, ও কখনো, অ্যান্ড যেহেতু হয় না, যে পরিবেশে তুমি মানুষ হবে তোমার ওইটার একটা ছাপ থাকবে। সো আমরা ভীষণ কাম অ্যান্ড কুল, ও জানে যে কি কোন জায়গায় ও বড় হচ্ছে, তো ও না ভীষণ ওবিডিয়েন্ট। কিন্তু স্কুলের বাচ্চারা, ক্লাসের যারা ওর সাথে পড়ে, তারা মোবাইল দেখছে, খেলছে, হয়তো কখনো আমাকে এসে বললো যে মা ও তো মোবাইলে গেম খেলছে। তো আমি বলি যে ও খেলতে পারে, সেটা ওর ডিসিশন, বাট আমার মনে হয় না যে এটা তোমার চোখের জন্য ভালো, বা ওকে আমি বোঝাই, মানে ওকে বাচ্চাদেরকে কিন্তু জোর করে তাদেরকে প্রপার রিজন দিতে হবে, এবং বড়দের মতো করেই টুইট করে তাদের বড় মানে ও টিভি দেখে, বাট টিভি 24 ঘন্টায় হয়তো 2 বার দেখে, টোটাল ডিউরেশন 1 ঘন্টার। আচ্ছা, হাফ অ্যান আওয়ার। ওকে। সো এটা আমি জানি না কতদিন করতে পারবো, বাট টিল 5 বছর অবধি আমি রাখতে পেরেছি, মানে অনেক বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই।
না এই যে আমি তোমাকে এখান থেকে আসবো একটু পেছনের দিকে, 2006 যেটা তুমি প্রথম শুরু করলে দুর্গাপুরের অডিশন, তারপর কলকাতায় আসা এবং তোমার নায়িকা হয়ে ওঠা, সেই যে কিশোরী শুভশ্রী যে বর্ধমান থেকে এলো, সেই মেয়েটাকে কোথাও এখন তুমি নিজের মধ্যে খুঁজে পাও? না, দেখো আমার একটা সোল সেটা তো ইনট্যাক্ট ছিল, মানে একটা ভ্যালিউজ নিয়ে এসেছিলাম আমি, সেই ভ্যালিউজটা কখনো আমার হারায়নি। সেটা কি যদি আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি? যে সেটা সেরকম প্রচুর ভ্যালিউজ, যেমন ধরো আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কখনো কিছু করিনি। সেটা অনুরাগ বসুকে না করেছিল প্রথমেই, তোমাকে আনন্দলোকের ওই ইভেন্টের পরে আমার মনে আছে অনুরাগ তোমাকে একটা জায়গায় ডেকেছিল অডিশনের জন্য, সম্ভবত কোনো সিরিয়াল, হিন্দি সিরিয়াল অফার করতে, এবং তুমি প্রথমেই না করেছো, এবং উনি এটাই বলেছিলেন যে তুই অনেক বড় হবি। তো আমার কাছে আমার প্রিন্সিপালস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি কি চাই সেটা আমার কাছে খুব ক্লিয়ার, ছোট থেকে, সেই সময় থেকে ছিল, এখন তো আরও ক্লিয়ার। সো ওই ভ্যালিউসগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি সবাই এক এক ধরনের কথা বলেছে, মানে ধরো ফিল্মি পার্টিজে যেতে হয়, পিআর করতে হয়, হ্যাঁ, আমাকে কোনোদিন কোনো পার্টিতে কেউ দেখেনি, কারণ ওটা আমাকে কোনোদিন টানেনি। তো আমার কখনো সিনেমার প্রমোশনে গেলে বেশিক্ষণ থাকতে না, সিনেমার প্রমোশনে কিন্তু ওই যে ফিল্ম, আগে প্রচুর পার্টিজ হতো, এখন তো কমে গেছে, আগে প্রচুর পার্টিজ হতো এবং সেখানে সবাই বলতো যেতে হয়, না হলে তোকে চিনবে কি করে। সেগুলো আমাকে কোনোদিন টানেনি না, আমার মনে হয়েছে যে এগুলোর জন্য যদি আমার কাজ না থাকে তাহলে আমার থাকবে না কাজ। সো আই এম দ্যাট ফোকাসড অ্যান্ড দ্যাট স্ট্রিক্ট, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি আমার মনে হয় যে এই কাজ, মানে আই হ্যাভ টু বি হ্যাপি অল দ্য টাইম, মানে আমি ওখানে গিয়ে আনহ্যাপি হয়ে থাকলাম, আমি ওটা করতে পারবো না, তাতে আমার এই কাজটারই দরকার নেই। ঠিক না, এবং যেটা বলা হয় যে তোমার শুরু থেকে আজ অবধি তোমার যেটা সম্পদ, মানে যেটার উপর ভিত্তি করে তোমার আজকে এই উত্থান, সেটা হচ্ছে তোমার কনফিডেন্স। সেটা বদলায়নি, কোনো জায়গায় কোনো অবস্থাতেই বদলায়নি। মানে এই কনফিডেন্সটাই কি তোমার মূল মন্ত্র, নাকি এর সাথে তুমি ভাগ্যের কতটা সাহায্য তুমি দেখো? দেখো, ডেস্টিনিতে তো ডেফিনেটলি বিলিভ করি, এবং ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না, সেটা আমি বিলিভ করি। ভগবান যে পথটা আমাকে সবসময় দেখিয়েছে সেটার জন্য আমি সবসময় গ্রেটফুল থেকেছি, এবং সেটার পিছনে এই যে কনফিডেন্স বলো, বা আমি পারবোই, এই যে লড়াকু ইয়েটা, বহু মানে সময় এসছে যেখানে অনেকে চেষ্টা করেছে দমিয়ে দেওয়ার, বা আমার পরিবারের মনে হয়েছে যে কি হবে তাহলে, কিন্তু আমার কোনোদিন মনে হয় না, আমি ভয় পাইনি, কারণ আমি সবসময় এটা মনে করেছি যে আজকে এটা যদি না থাকে তাহলে আরেকটা হবে। আমাকে মানে ভগবান আমার দুটো চোখ, দুটো হাত, দুটো পা সবল, আমি নিজে সবকিছু করতে পারি, যখন সুস্থ সবল দিয়েছে, যখন আমি কিছু না কিছু করে তো মানে করবোই। মানে ইনফ্যাক্ট কনফিডেন্সের কথাটা আমি এই কারণে আরো বললাম, কারণ আমি শুনেছিলাম যে যখন শুরুর দিকে যখন তুমি এখানে আসো, কলকাতায় আসো, তোমার বাবা সেভাবে মেনে নেননি জিনিসটাকে, এবং প্রায় তোমার 2 বছর তোমার সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন, 2 বছরের বেশি, কারণ পিতৃভূমি, তারপরে বাজিমাত, তারপরে চ্যালেঞ্জ, তারপরে তোমার পরাঞ্জয়ের পর হি অ্যাকসেপ্টেড, ওকে, মানে চ্যালেঞ্জের সাকসেসের পরেও না, পরাঞ্জয়ের পর মানে চ্যালেঞ্জ মানে ফ্লুক ভেবেছে আর কি, হতেই পারে, পরাঞ্জয়ের পর ভেবেছে যে ও তাহলে তো বাবার প্রতি নিশ্চয়ই তোমার অভিমান তো থাকবে। অভিমান নয়, আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আমার এরকম ধরনের চ্যালেঞ্জেস ভালো লাগে। তোমাকে মা এবং দিদি সাপোর্ট করেছিলেন, কিন্তু বাবা তোমাকে কোনোভাবে না, এটা কি কোনোভাবে এখন এই কথাটা ওঠে যে বাবার সাথে কখনো কোনো সময়? না, বাবা কষ্ট পাবে, বাবার বয়স হয়েছে, বাবা কষ্ট পাবে, এখন আর ওইসব কথা তোলা হয় না, বাট এখন তো বাবার থেকে আর কেউ বেশি মানে খুশি বা সুখী কেউ নেই। না, এই অভিমান শব্দটা না অ্যাকচুয়ালি শুভশ্রীর জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ আমি বলি সেটা হচ্ছে যে 2008-এ সম্ভবত চ্যালেঞ্জ রিলিজ করলো, তারপরে 2016-তে অভিমান, এর মাঝখানে শুভশ্রী আর রাজের দেখা হয়েছে কোনো পার্টিতে বা কোনো জায়গায় 8-10 বারের বেশি মনে হয় না হবে। সেখানে 2016-তে অভিমানে শুট করতে গিয়ে ওই বলে না কোথা থেকে কি হয়ে গেল বোঝা গেল না, ব্যাপারটা এরকম হয়েছিল। ওখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি? প্রেম হয়েছিল, প্রেম তো হয়েছিল, কোনো যোগাযোগ ছিল না, ডেস্টিনি মিলিয়ে দিয়েছিল, এবং মানে এইভাবে মানে অভিমান দিয়ে প্রেম হবে এটা কেউ ভাবে সেটা আমরা কেউ ভাবিনি। এবং সত্যি ওই 8 বছরে রাজের সাথে, যেখানে আমার ফার্স্ট মানে ব্লকবাস্টার হিটের ডিরেক্টর,
তার সাথে না কখনো কাজ করার সুযোগ হয়েছে, না কখনো বসে আড্ডা মারার সুযোগ হয়েছে। আমরা সেটা জানি, তোমার সাথে কোনোদিন দেখাই হয়নি। হ্যাঁ, এইটা যে কি করে এক্স্যাক্টলি, মানে দেখাও হতো না। কিন্তু ওই ডেস্টিনিতে যেটা হওয়ার ছিল। সেটা কি লম্বা আউটডোর বলে তার একটা কারণ, যে লম্বা একটা না, আমাদের কিন্তু অভিমানের মানে আউটডোরে বা শুটিং চলাকালীন কোনো কিছু প্রেম হয়নি, বন্ধুত্বটা খুব গভীর হয়েছিল। আমি, সায়ন্তিকা, রাজ খুব মানে উই ওয়্যার রিয়েলি রিয়েলি ক্লোজ, মানে শুটিং এর সময় মানে এতই ক্লোজ। শুটিং এর পরেও যখন আমাদের আড্ডায় জিৎ থাকতো না, কোনো জিদ্দাও থাকতো, আমরা সবাই থাকতাম। আমাদের পুরো টিম, মানে রাজের পুরো টিম, এডিজ রাজার আর কি, তারা প্রথমে তো হায়দ্রাবাদে, তারপরে ইটলি, সুইজারল্যান্ড আমরা গেলাম। ওইখানে কিছু হয়নি। তারপরেও আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম সবাই মিলে, সেখানেও কিছু হয়নি। সেখান থেকে ফিরে আসার পর we realize যে তাহলে কি মাসাই মারা? না, মাসাই মারা তো আমার বিয়ের পর। হ্যাঁ, গেছিলাম আমরা একটা থাইল্যান্ডে সবাই মিলে আর কি, সব বন্ধুরা মিলে, যারা বন্ধুত্ব মানে ওখানে গভীর হয়েছিল, সব বন্ধুরা মিলে গেছিলাম। ওখানেও কিছু মনে হয়নি। উই ওয়্যার লাইক ভেরি গুড ফ্রেন্ডস, বাডিজ টাইপের একদম, মানে হয় না। ফিরে আসার পর উই রিয়েলাইজ দ্যাট সামথিং ক্লিক বিটুইন আস। এবং এই অভিমানের সেটেই মনে হয় রাজ চক্রবর্তী তোমাকে প্রথম অভিনেত্রী হিসেবে তোমাকে রেকগনাইজ করে, যে সেই গল্পটা একটু বলো না। মানে যে আমার মনে হয় এটাই হচ্ছে প্রেম। একজন মানুষ আর একজন মানুষের ভেতরে কি আছে, যে কি ট্যালেন্ট আছে, সেটা যদি আবিষ্কার করতে পারে, সেটা থেকে বড় প্রেম আর কিছুই হতে পারে না। তার আগে তুমি একজন নায়িকা ছিলে। হ্যাঁ, এবং মানে এই যে মানে ওই পোকাটা ছেড়েছিল রাজই, আমাকে বলেছিল যে এত ভালো প্রত্যেকটা বিটে তুই এক্সপ্রেশন দিস, টেকনিক্যালি ভীষণ স্ট্রং, কন্টিনিউটি মেনটেন করিস, তখন তুই বলতো করিস, এবং তাহলে তুই অভিনয় মন দিস না কেন? তখন আমি বলেছিলাম আমাকে বড় পার্ট দিয়ে তো দেখো, কেন মন দেবো না? এত বছর কাজ করছি, কাজ করতেই এসেছি, অভিনয় করবো না কেন? তুই করবি এরকম ধরনের কাজ? হ্যাঁ, কেন করবো না? সো তারপরে পরিণীতা হ্যাপেন। এবার আমি বলি যে পরিণীতা, ইন্দুবালা ভাতের হোটেলের যে অভিনেত্রী শুভশ্রী, এবং চ্যালেঞ্জ আর পরাঞ্জয় জলিয়ার যে শুভশ্রী, এই দুজন অভিনেত্রীর মধ্যে কতটা তফাৎ, এবং কি তফাৎ, মূল তফাৎ কি? মিল একটা জিনিস আমি বলবো, মিল হচ্ছে যে ওই আগুনটা তখন যতটা ছিল এখন আরো বেড়ে গেছে, ওই খিদেটা তখন যেটা ছিল সেটা এখন আরো বেড়ে গেছে। সো এটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে। তফাৎ হচ্ছে এক্সপিরিয়েন্সের তফাৎ। মানে চ্যালেঞ্জে দেখো আমি তখন একদম মানে আমি কখনোই কোনো মানে না কোনোদিন কোনো ক্লাস নিয়েছি, না ক্যামেরা কোনোদিন দেখেছি, মানে কিচ্ছু জানি না, কোনোদিন করিনি। সেই মানে পুরোটাই মানে দেখে শেখা, মানে কেউ বলে দিচ্ছে এটা করতে হয় তাই করছি। আমি ডান্স সবসময় করতে ভালোবাসতাম, ডান্সের দরুন যেহেতু এক্সপ্রেশনটাও দিতে পারতাম, সেইটুকু আমার প্লাস পয়েন্টস ছিল। লুকস, স্টাইল, ওইগুলো আমি সবসময় পারতাম। তাছাড়া অভিনয়, এই যে স্ক্রিপ্ট পড়ে ডায়লগ মুখস্থ করে কেন বলছি, কিসের জন্য বলছি, কিছুই জানতাম না। মানে সিনেমার শুটিং হয় সেটা উইথ টাইম, উইথ এক্সপিরিয়েন্স, কিসে কি, এই যে কন্টিনিউটি, আলো নিয়ে দাঁড়াতে হয়, ক্যামেরা কতটা মানে ফেস করে কানেক্ট করতে হয়, এগুলো সব ধীরে 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 শিখেছি। এবং আফটার পরিণীতা আমি বলবো যে আমি মানে একটা চরিত্রকে জন্ম দিতে কি করে হয় সেটা আফটার পরিণীতা। অভিনেত্রী হিসেবে তোমার কনফিডেন্সটা পরিণীতা অনেকটা বাড়িয়ে দিয়েছে। একেবারেই তাই। অভিনেত্রী হিসেবে তুমি আগুনের কথা বলছিলে, আমি এই প্রসঙ্গে বলি যে আমরা আনন্দলোকের 50 বছর হলো তো, আমরা একটা স্পেশাল এডিশন করছি। সেখানে আমরা পুরোনো ইন্টারভিউগুলো ঘাঁটতে অনেক পুরোনো ইন্টারভিউ ছাপা হবে সেখানে। তোমার একটা ইন্টারভিউ, যেটা আমারই করা 2013 সালে, যখন তুমি পরাঞ্জয় জলিয়ার পরে প্রায় 4 বছর তোমার কাছে কোনো কাজ নেই, এবং তখন তুমি নতুন করে কাজ করা শুরু করছো, হাতে তখন 4খানা ছবি তোমার। তুমি তখন বলেছিলে একটা কথা যে মানে এই পিরিয়ডটা অ্যাকচুয়ালি আমাকে তৈরি করেছে, মানে এই গ্যাপটা আমার দরকার ছিল। সেটা ইন্টারভিউতে লেখা আছে যে আমার দরকার ছিল এই গ্যাপটা। আমাদের মনে হয় দর্শক হিসেবে যে তোমার ওটা ছিল প্রাইম টাইম। এই 4 বছর প্রাইম টাইম কি নষ্ট হয়েছে বলে তোমার মনে হয় না? কারণ যে ব্যক্তিগত কারণের জন্যই হোক তুমি অভিমান করে সরেছিলে, সেই লোকটা কিন্তু কাজ করে যাচ্ছিল, কিন্তু তোমার প্রাইম টাইম 4 বছর তোমার কিন্তু নষ্ট হয়েছে। এবং যখন তুমি একদম পিকে, তখন কি বলবে? আমি আমার লাইফে কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। না, সেটা তুমি করো না। আমি আমার লাইফের প্রত্যেকটা
এক্সপিরিয়েন্স হচ্ছে আমার নিজের, এবং আই এম থ্যাঙ্কফুল টুয়ার্ডস গড যে আমাকে এই এক্সপিরিয়েন্সেসগুলো উনি দিয়েছেন। এখনও আমি সেটাই বলবো যে ওই 4 বছরের গ্যাপটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, আদারওয়াইজ আমি এই মানুষটা হতে পারতাম না। মানে আমি সত্যি গ্রেটফুল যে আমার জীবনে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো ভালোর জন্যই হয়েছে। মানে ধরো তোমার লাইফে হার্ডলস না এলে বা খারাপ সময় না এলে তুমি ভালো সময়কে ভ্যালিউ করবে না। তোমার ফেলিওর না এলে তুমি সাকসেসের মজাটা পাবে না। ফেলিওর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। না কিন্তু তোমার সেই সময় তোমার কাছে কাজের অফার ছিল না, না তুমি নিজে কাজ করো না? দেখো তখনকার কথা আমার সত্যি মানে ইটস বিন ডিলিটেড আমার, মানে আমার হ্যাঁ মানে আমার বডি থেকে ডিলিট হয়ে গেছে। মানে আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার এর থেকেও আই ডোন্ট রিমেম্বার এনিথিং অনেস্টলি। কিসের জন্য, কি কারণে, কি করেছিলাম, কিরম ছিলাম, আই ডোন্ট নো। মানে আমার ওই সময়টার কথা কিচ্ছু মনে নেই। এখন তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি অনেক কিছু কথা এখনকার সম্বন্ধে বলতে পারবো। তখন যা হয়েছিল, যেভাবে সময় এসেছিল, আমি কি ডিসিশন নিয়েছিলাম, সেটা তখনকার শুভশ্রী আনসার করতে পারবে। এখন যদি আমাকে জিজ্ঞেস করো এখনকার কথা, আমি একদম সুন্দর করে যেমন রাজ শুভশ্রীর যে সম্পর্ক, সেটা কি একদম টিপিক্যাল হাজবেন্ড ওয়াইফ টাইপ, নাকি অনেক বেশি বন্ধু তারা যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়? আমরা খুব ভালো বন্ধু। আমরা সব কিছু শেয়ার করা যায়, আবার অনেক কিছু শেয়ার করার দরকারও পড়ে না। এতটাই ভালো বন্ধু। মানে ইটস নট নেসেসারি যে আমাকে সব কথা তোমাকে বলতেই হবে, উভয় পক্ষেই তাই। আমিও ওকে ওই স্পেসটা দিই, রেসপেক্ট করি, এবং ও আমার ওই স্পেসটা রেসপেক্ট করে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের মধ্যে মেনলি কি নিয়ে কথা হয় যখন তোমার বাড়িতে থাকো? একই ইন্ডাস্ট্রি। আমরা অ্যাকচুয়ালি আমাদের সব থেকে স্পেশাল মুহূর্ত কাটে এভরিডে। সকালে উঠে আমরা এক কাপ করে কফি নিয়ে বসি এবং আমরা সেলফ অ্যানালাইজ করি। অলমোস্ট 1-1.5 ঘন্টার একটা সেশন আমাদের চলে। এটা এভরিডে, প্রত্যেকদিন নিজেদেরকে নিয়ে অ্যানালিসিস করা এভরিডে। মানে আরো বেটার কি করে আমরা হতে পারি, আরো বেটার হিউম্যান বিং। কারণ আমরা দুজনেই বিলিভ করি যে যদি একজন মানুষ যদি ভালো হয়, তার সব কিছুটা সে ভালো করে নেবে। তার কাজ থেকে শুরু করে তার ফ্যামিলি কিভাবে সামলাবে, বাকি যে রোলগুলো তাদেরকে তাদের জীবনে পালন করতে হয়, সেগুলো অটোমেটিক্যালি ভালো হবে যদি সে মানুষটা ভালো হয়। ঠিক। এবং শুধু তো আমাদের পরিবার নয়, আমাদের সমাজের প্রতিও আমাদের অনেক দায়িত্ব থাকে, আমাদের অনেক কিছুর দায়িত্ব থাকে। সেইগুলো কি করে, মানে এভরিডে একজন বেটার হিউম্যান বিং কি করে হওয়া যায়? এই সময়টা পাও প্রত্যেকদিন সকালে 1 ঘন্টা করে তোমরা? একদম মানে আমাদের মানে ওইটা একটা সাইকোলজিক্যাল ডিসকাশন হয়। উই ডোন্ট ডিসকাস অ্যাবাউট পিপল, উই ডিসকাস অ্যাবাউট আওয়ারসেলভস। মানে আমরা আমাদের বাচ্চাদেরকে, এখন তো বাচ্চা চলে এসেছে, বাচ্চা আসার আগেও আমরা নিজেদেরকে নিয়ে আমাদের সম্পর্কটাকে কিভাবে এভরিডে বেটার করা যায়, আমরা নিজেরা মানে ওই ফোনের আপগ্রেডেশনের মতো আর কি। এভরিডে কিভাবে তুমি নিজেকে আপগ্রেড করে যেতে হবে, আদারওয়াইজ হ্যাং করে যাবে। কোনো সময় ঝগড়া হয়? অফকোর্স ঝগড়া মানে মূল টপিক কি থাকে ঝগড়া? ইউভান মানে বাচ্চাদেরকে নিয়ে বেশি ঝগড়া হয়। আমাদের নিজেদের বেশি ক্লোজ না, মানে সে তো রাজ বলেছিল সবাই তোমার ক্লোজ, মানে বাড়ির সব শুদ্ধ। হ্যাঁ মানে রাজের মাও তাই খুব, হ্যাঁ একদম সবাই। মানে খুব বোকা কারণে হয়, মানে ও কি পড়বে সেটা নিয়ে হয়তো রাজ বললো যে এটা, আর আমি বললাম না এটা নয় ওটা, হ্যাঁ এরকম। মানে ও তাহলে এখানে যাবে সেটার, মানে এই ছোট মানে বাচ্চাদেরকে নিয়েই মেনলি ঝামেলা হয়। আর ঝামেলা মানে ঝগড়া, চিৎকার চেঁচামেচি আমরা দুজনে কেউ পছন্দ করি না। সময় নিয়ে না, রাজ বাড়িতে এত কম সময় দিতে পারে যা ব্যস্ততার কারণে। রাজের তো অনেকগুলো দিক, আরো একটা দিক অ্যাড হয়েছে। একেবারেই তাই, কিন্তু ও খুব সুন্দর করে সেটা ব্যালেন্স করে। আর যদি কখনো খুব বিজি হয়ে যায়, সেটা ব্যালেন্স করতে না পারে, সেটা তো আমার দায়িত্ব ব্যালেন্স করে দেওয়ার, তাই না? মানে একটা মানুষ যখন এতগুলো অ্যাসপেক্ট আছে, আর দেখো পার্টনারশিপে আমি বিশ্বাস করি। আমি শুধু ওয়াইফ বা লাভার হতে চাই না, আমি ওর পার্টনার হতে চাই, যেখানে ওর বেস্ট জায়গাটা, মানে ওর নিজের থেকেও বেশি কমফোর্ট জোন ফিল করবে, যেখানে এসে শান্তিতে ঘুমানো যায়, যেখানে কোনো কমপ্লেন থাকবে না, যেখানে সবসময় সাপোর্ট থাকবে। তবে ক্রিটিসিজম থাকবে না কি? অবশ্যই ক্রিটিসিজম থাকবে, যেটা তুমি ঠিক করছো না, এটা তুমি ভুল করছো, এটা এরকম করো না। বা ধরো আয়নাটা ধরা, যে তোমার সেটা সবসময় থাকবে। বাট ধরো প্রচণ্ড বিজি, ওর বার্থডেতে ওর কনস্টিটিউয়েন্সিতে প্রচুর ব্যস্ত হয়ে যায়, কারণ এত মানুষ ওর জন্য অপেক্ষা করে থাকে।
হঠাৎ করেই ও আমাদের সাথে যে বার্থডেটা সেলিব্রেট করতো সেটা ওদের সাথে সেলিব্রেট করছে, সেখানে আমার জন্য খুব ইজি যে আমি ঝগড়া করব, বাট আই অলওয়েজ চুজ আ ডিফিকাল্ট পাথ, আই অলওয়েজ সাপোর্ট মাই পার্টনার, কারণ ওর কাছে কিছু করার নেই, ঠিক তাই। সো আই উইল অলওয়েজ সাপোর্ট হিম। রাজ চক্রবর্তী একটা ক্যারিশমেটিক লোকের ওয়াইফ হিসেবে প্রচুর লোক তোমাকে হিংসে করে, সেটা তুমি এনজয় করো নাকি কোথাও মনে মনে আশঙ্কাও হয় যে এত লোকের নজর লাগছে? দেখো, অনেস্টলি স্পিকিং হয়তো শুনে অনেকের মনে হবে এটা, এবং মনে হয়ও, মানে এই যে আমরা এইভাবে যে কথা বলি বা আমরা এইভাবে জীবনটাকে দেখি, অনেকে কিন্তু আমাদেরকে ফেক বা ম্যানিপুলেটিভ ভাবে, বাট আমরা কিন্তু সত্যিই জীবনটাকে এইভাবে দেখি। সো এই নয়েজগুলো না আমাদের মিউট করা থাকে, আমাদের একটা রিমোট আছে এবং সেটা নিয়ে মিউট করা থাকে। আমরা এমন কোনো মানুষের সাথে মিশি না বা এমন কোনো কাজ করি না বা এমনভাবেই একটা শিল্ড তৈরি করা আছে যে কে হিংসে করছে, কে কি করছে এগুলো জানতেও পারি না। আর মানে বোবা কালার কোনো শত্রু নেই বলে না। সো বেসিক্যালি ওইটা, বুঝেছো তো, মানে বেশি পাত্তা দিলে তো যেগুলো তোমাকে এফেক্ট করবে নেগেটিভলি, সেই জিনিসগুলোকেই সরিয়ে দাও জীবন থেকে। আর সোশ্যাল মিডিয়া আসার পর তো ট্রোল এটা একটা ভয়ঙ্কর একটা অস্ত্র। মানে ধরো তুমি বলতে চাইছো ইন্ডাস্ট্রিতে যে মানুষগুলো হিংসে করে তাদেরকেই সরিয়ে রাখছে, সোশ্যাল মিডিয়া তো আরোই যাদেরকে চিনি না। ঠিক ঠিক ঠিক। না, তাদের মধ্যে তো অনেকে তোমার যারা ফ্যান ফলোয়ার, তোমার যারা সত্যি সত্যি তোমার ফ্যান, তারা নিশ্চয়ই এগুলো বলবে না, মানে তারা ভালোবাসে, তাদের উপর আমার অগাধ কনফিডেন্স, মানে তাদের জন্য আজকে আমরা দুজনেই এখনো অবধি কাজ করছি। তাদের ভালোবাসা, তারা পজিটিভিটি দেয় আমাদেরকে, এবং এক একটা পোস্ট করার পর আমরা আর কমেন্টস দেখি না, কারণ আমরা জানি যে নেগেটিভ কমেন্টস যেহেতু আসবে, সো ওটা পড়ে তো কোনো লাভ নেই। পোস্ট করে দেওয়া অবধি কাজ, কারণ যারা ভালোবাসে তারা ভালো কমেন্টস করবে, জানি বাজে কমেন্টস করে দরকার কি আমার ফালতু মাথা খারাপ করে। না ঠিক, ইন্ডাস্ট্রিতে যে বন্ধু বা ইন্ডাস্ট্রির কাছের মানুষ হওয়া নিয়ে অনেক কথা হয়, যে ওর বন্ধু ওর সাথে ওর বনে না, বা ইন্ডাস্ট্রিতে আদৌ কোনো বন্ধু হয় না। এটাই তোমার টেকটা কি, যে বন্ধু হয় না হয় না? দেখো, আমি আগেন জিনিসটাকে পজিটিভভাবেই নিতে চাই। বন্ধুটা খুব একটা, বন্ধুর সম্পর্কটা মানে খুব ডিপ একটা সম্পর্ক। সো সেই সম্পর্ক যে সবার সাথে হবে তার কোনো মানে নেই। মানে ধরো বন্ধু তো কমই হবে, মানে ধরো তুমি আর আমি কিন্তু বন্ধু, তুমি আর আমি ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তো যদি আমি রাত 3টের সময় তোমাকে ফোন করি, তুমি কি আসবে না আমার বিপদে? তুমি তো আসবে। সেম গোজ উইথ মি, তুমি যদি আমাকে বলো যে শুভ আমার এই বিপদটা হয়েছে, আমরা হয়তো প্রতিদিন কথা বলি না। সো ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় মানে তোমাকে একদম জিগরি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের মতো, স্কুলের ফ্রেন্ডের মতো ফ্রেন্ড বানাতে হবে, তার তো কোনো দরকার নেই। ফ্রেন্ডশিপ আছে, সবারই সাথে হৃদ্রতা আছে, আমরা প্রায় সকলের সাথে দেখা করার চেষ্টা করি। আই থিঙ্ক দ্যাটস এনাফ। ইনফ্যাক্ট রিসেন্টলি তোমার আর মিমির একটা নাচের ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে, এবং সেটা দেখে মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো বিবাদ কোনো সময় ছিল না। আমাদের কখনোই কোনো বিবাদ তৈরি করা হয়েছিল। আচ্ছা, আমার ইনিশিয়েটিভটা কে নিয়েছে তোমাদের মধ্যে? এই যে একজন নায়িকা আরেকজন নায়িকার গানে নাচছে এবং একসাথে তারা সবাই মিলে একটা ডান্স করছে, দেখলেও ভালো লাগে যে ইন্ডাস্ট্রিতে মানুষজনেরা করছে। তুমি যেমন বললে যে আমি যে এটার মধ্যে যে ইনভলভমেন্ট ছিলাম, সো ওই কনসেপ্টটাও আমারই ছিল। আচ্ছা, আমি যখন মানে প্রি প্ল্যান ছিল? হ্যাঁ, যে মানে বেসিক্যালি কনসেপ্টটা ছিল এটা যে নর্মালি কি হয়, নায়িকা সিনিয়র নায়িকাদেরকে ট্রিবিউট দেওয়া হয়। আমি যখন ফার্স্ট মিটিংয়ে গেছিলাম, আমি বলেছিলাম, আমি ভেবে গেছিলাম যে আমার সমসাময়িক এবং আমার জুনিয়র্সদেরকে আমি ট্রিবিউট দেবো। ট্রিবিউট তো দেওয়া যায় না, আমি ওদেরকে ডেডিকেট করলাম এই পারফরমেন্সটা আমার, যে উইমেন সাপোর্ট উইমেন। ইটস মানে এরকম না যে আমি যে মিথটা আছে যে হিরোইনদেরকে সাপোর্ট করে না, মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা সবাই নিজেদের জার্নি কমপ্লিট করতে এসেছি, সবারই কাজে 100% দিয়ে চেষ্টা করে কাজ করি, জান প্রাণ লাগিয়ে দিই। কারুর ছবি লাগে, কারুর ছবি লাগে না, সবারই ছবি লাগছে, সবারই ছবি ফ্লপ হচ্ছে, ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি ডেতে আমরা সবাইকে সেলিব্রেট করছি কিনা সেটা ইম্পর্টেন্ট। সো সেটা আমার ছিল কনসেপ্ট। ওখানে সবাই শুনে কি এটা তুমি করবে না, করো না, এই করো না, তারপর আলটিমেটলি ফাইনাল হয়েছিল। অ্যান্ড আই এম গ্ল্যাড যে ওই মুহূর্তটা যা সুন্দর তৈরি হয়েছিল, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এভরিবডি ওয়াজ ক্রাইং, এভরিবডি। ব্যাক স্টেজে আমি যখন নেমেছি, পুরো টিম, মানে রাজ তো কাঁদছে, শিবুদা কাঁদছে, মানে সবাই পুরো, মানে ডিরেক্টোরিয়াল টিম যারা ছিল সবাই আমাকে এসে থ্যাংক ইউ জানিয়েছে যে এই যে মুহূর্তটা তৈরি করলে, মানে এটা ভোলার মতো নয়। যারা তোমাকে জানেন তারা সবাই বলেন এটা, যে তোমার কাছে লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খুশি থাকা। মানে একদিকে হচ্ছে হ্যাপিনেস,
আরেকদিকে ক্রিস্টোফার নোলানের ছবি, তুমি হ্যাপিনেসটাকেই বাঁচবে। এটা কি তোমার মানে সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে, নাকি একদম যখন তুমি নায়িকা হওনি তখন থেকেও তোমার মধ্যে এটা আমার জিনিসটা ছিল? জন্মের সাথে সাথে হয়েছে। আচ্ছা, মানে খুশি থাকাটা জীবনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা সবাই হ্যাপি থাকতেই চাই। আমরা ধরো তুমি প্রচন্ড কাজের চাপে আছো, বাট ওই কাজটা যখন তুমি শেষ করছো সেটার থেকে আনন্দ আর কিছু হয়? তুমি বাড়ি ফিরে যখন গুনগুনের মুখ দেখছো সেটার থেকে আনন্দ। সো এভরিডে যাই আমরা জীবনে যাই করি সেটার পিছনে খুশিই আছে, দুঃখর পিছনেও কিন্তু বিলাসিতাই আছে। তো অনেক মানুষ ব্রেকআপের পর স্যাড সং চালায় কারণ ওটা বিলাসিতা করে, ওইটায় আনন্দ পায়, সাবকনশিয়াসে ওটার আনন্দটা নেয়। সো আমরা যা করি মনে রাখবে হ্যাপিনেসের জন্যই করি। আসছে শুভশ্রীর গৃহপ্রবেশ, আমি এই প্রশ্নটায় ঢুকি একটু, সেটা হচ্ছে এই ছবিটা নিয়ে তোমার কি প্রত্যাশা ব্যক্তিগত? আমার খুবই প্রত্যাশা, কারণ এক একটা ছবি আমাদের কাছে এক একটা বেবির মতো। আমরা প্রত্যেকটা কাজ যখন করি মনে মনে শুধু এটাই ভাবি যে আমাদের এই কাজটা যেন কোটি কোটি মানুষ দেখে, প্রচুর মানুষ যেন দেখে, এবং সিনেমা হলে এসে যেন দেখে, কারণ এটা তো আমাদের জীবিকা, আমরা মানে করে খাই এটা থেকে। সো যত মানুষ সিনেমা হলে এসে সিনেমাটা দেখবে, আমাদের কাজ দেখবে, আমাদের খুবই ভালো লাগবে। এসে খারাপ লাগতেই পারে, ভালো লাগতে পারে, যাই লাগুক, কিন্তু এসে দেখুক। সো এই ছবিটা নিয়ে সত্যি খুব প্রত্যাশা, কারণ অনেকদিন পর, সন্তানের পর আমার ছবি রিলিজ করছে। সন্তানের তো একদম ছোট্ট একটা পার্ট ছিল, বলতে পারো বাবলির পর আমার একটা ছবি, বড় ছবি রিলিজ করছে। আর এই ছবিটার পিছনে অনেক দিনের একটা অপেক্ষা ছিল। মানে এই ছবিটা আইডি বহু দিন ধরে বানাতে চাইছিল, কখনো প্রোডিউসার ব্যাকআউট, আইডি মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমাদের দর্শকদের জন্য পরিচালক ছবির। হ্যাঁ, তো আইডি অনেক দিন ধরে অপেক্ষা করছিল, প্রোডিউসার ব্যাকআউট করেছে, আমরা সেটার জন্য অপেক্ষা করেছি। একটা সময় এমন হয়েছে 4 মাস পর শুটিং শুরু, আমি আইডিকে বলেছি আইডি তুমি অন্য কাউকে নিয়ে নাও, আমি প্রেগনেন্ট। তো আইডি ওটা তখন থেকে আরো এত আগে থেকে চলছে? হ্যাঁ। ও আচ্ছা। সো আইডি বলেছে যে না, আই উইল ওয়েট ফর ইউ। সো আমি প্রেগনেন্ট, আমার ডেলিভারি হয়েছে, আমি রোগা হয়েছি, ততদিন অবধি আইডি আমার জন্য ওয়েট করেছে। সো এই জিনিসগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, এইটার হচ্ছে আমার কাছে ভ্যালুয়েবল জিনিস। সো এবং আরেকটা যেটা খুশির খবর, সেটা হচ্ছে দীর্ঘ প্রায় 8 বছর পরে ধূমকেতু রিলিজ করছে। এবং এটা নিয়ে আমি অবশ্যই জিজ্ঞেস করবো শুভশ্রীকে, যে এটা শোনা যাচ্ছে তুমি এবং দেব নাকি একসাথে প্রমোট করবে না ছবিটা, এটা কি সত্যি? দেখো, ধূমকেতুর সময় নিশ্চয়ই আমরা আবার বসবো, ধূমকেতুর সময় আমাদের আবার একটা ইন্টারভিউ হবে। সো এখন ধূমকেতু নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই, খুব বেশি মানে একেবারেই কথা বলতে চাই না, আমি কথা বলতে চাইছি না, কোনো প্রশ্নেরই উত্তর দিতে চাইছি না, কারণ আমি নিজেও এখনো কোনো কিছু জানি না। তুমি আমি এখনো জানি না, আমি ঢুকিনি ওইটার মধ্যে। ওই মানে আমি এক এক সময় এক একটা কাজের ফোকাস করে তোমরা এটা নিয়ে কথা বলবে। হ্যাঁ, সো কি হবে, হোয়াট ইজ দ্য প্ল্যান, কি আছে না আছে সবকিছু দেরি আছে, এখন অগস্ট মাস, এখন অনেক দেরি। আচ্ছা, তখন সব প্রশ্নের উত্তর আপনারা সবাই পাবেন। আচ্ছা, আর এবার যেহেতু তুমি পজিটিভ পার্সন, আমি পজিটিভ নোট থেকে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে তুমি যেখান থেকে ডজ করবে আমি সেগুলো আগে সরিয়ে দিচ্ছি। ভালো প্রডিউসার, ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, হ্যাঁ, ভালো ডিস্ট্রিবিউশন চেন, খুব ভালো গল্প তোমাদের পছন্দ, দেব শুভশ্রী সুপার হিট যে জুটি, সেটা কি পর্দায় ফেরার সম্ভাবনা আছে? দেখো, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট যে আমার চরিত্রটা কি। আচ্ছা, আমার অপোজিটে কে আছে, এটা আমি বললাম তো, স্ক্রিপ্ট তোমার পছন্দ, প্রচন্ড পছন্দ হয়েছে আমার, ওইটা আমার কাছে ওটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার চরিত্রটা যদি আমার হলে তোমার তরফ থেকে আর কোনো রকম আমার যদি দারুণ লাগে যে আমার চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট, মানে আমি শুধু একটা গানের জন্য না, অ্যাবসলিউটলি, আর স্পেশালি পরিণীতা ইন্দুবালা ভাতের হোটেলের পর তো এই প্রশ্ন আসেই না যে আই ক্যান্ডি হয়ে সিনেমায় থাকা করতে পারবো না। সো যদি ভালো স্ক্রিপ্ট আমার কাছে আসে, হোয়াই নট। আচ্ছা, এবার লাস্ট যেটা বলবো তোমার, সেটা রিকোয়েস্ট বলতে পারো, সেটা হচ্ছে তোমার ভালো থাকার পাসওয়ার্ড তুমি যদি আনন্দলোকের দর্শক বলো, রিডার বলো, তাদের সাথে শেয়ার করো। ভালো থাকার পাসওয়ার্ড হচ্ছে ভালো থাকতে হবে। তাই এটুকু বললেই হবে? মনে মনে রোজ সকালে এটাই বলতে হবে? হ্যাঁ, এভরিডে আমাকে ভালো থাকতে হবে। মানে দেখো, আমি আমার বাচ্চার থেকে একটা জিনিস শিখেছি, এবং আমি নিজেও, যেহেতু দেখবে তুমি যেটা চাও বা তুমি যেভাবে নিজের জীবনটাকে দেখতে চাও, বা ধরো তোমার কোনো একটা রং পছন্দ, তোমার অ্যাট্রাকশনটা সবসময় সেদিকে যাবে।
সো তুমি যদি ভালো থাকতে চাও বা পজিটিভ ভাবে জীবনটাকে দেখতে চাও, আমরা তো বেসিক্যালি নিজের ব্রেনটাকে ওইভাবে ট্রেন করি। সো আমি সবসময় এই যে শিখতে থাকি সারাক্ষণ, যে এই যে অ্যানালাইজ বা শেখার মধ্যে থাকি, সেটা হচ্ছে আমার বাচ্চাদের কাছ থেকে আমি খুব এটা এভরিডে শিখি, এবং এটা আমি সবাইকে বলতে চাই। সেটা হচ্ছে যে ধরো ইউভান বা ইয়ালিনী কোনো একটা কিছু জিনিস চাই, ধরো ফোনটা দেখছে, ফট করে হাতে নিয়ে নিয়েছে ইয়ালিনী, আমি বললাম যে ফোন বাচ্চাদের জন্য না। তো যদি কাঁদতে শুরু করে, সেই কান্নাটার কিন্তু ও 1 সপ্তাহ কন্টিনিউ করে না বা 1 দিনও কন্টিনিউ করে না, ও কিন্তু ইমিডিয়েটলি মুভ অন করে আর একটা জিনিসে খুঁজে নেয় যেটা ওকে হ্যাপিনেস দেয়। ফলো দ্যাট। পেরেন্টিং কনসালটেন্ট হিসেবে বললাম, নতুন কেরিয়ার শুরু করছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। শুভশ্রী, অনেক ধন্যবাদ আনন্দলোকের সঙ্গে এত ফ্যান্টাস্টিক একটা শুট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভাবনা নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।